আজকে আমরা দেখে নিচ্ছি কোর্স 507 এর যে সাজেশন দেওয়া হয়েছিল সাজেশনের আনসারগুলো। তো 507 তিনটা ব্লক এবং 12টা ইউনিট রয়েছে। কোন কোন ইউনিট থেকে কী কী জিনিস শিখতে হবে সাজেশন বেস সেগুলোর আনসারগুলো জাস্ট দেখে নিচ্ছি। তো ইফ ইউ নিড ইট ইউ ক্যান পারচেজ ইট ফ্রম অনলাইন স্টোর, জাস্ট অনলাইন স্টোর www.instamojo.com/smdn_tutorial। তো 507 ব্লক 1 থেকে যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করুন। তো সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কী কী? সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান বলতে পরিবার রয়েছে, তো পরিবারের কী কী ভূমিকা রয়েছে সেটা শিখতে হবে। ধর্ম প্রতিষ্ঠানগুলির কী কী ভূমিকা রয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির কী কী ভূমিকা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির কী কী ভূমিকা রয়েছে। রাষ্ট্র, প্রত্যেক সমাজেরই একটি শাসন নীতি রয়েছে। তো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি তার সংগঠন এবং তার শক্তির বৈধ ব্যবহারের মাধ্যমে একটা নিয়ন্ত্রণ পদ্ধতি বজায় রাখে। তো রাষ্ট্র ব্যবস্থার কী ভূমিকা রয়েছে সমাজে, এইসবগুলি শিখতে হবে। তারপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে সমাজ কি? সমাজে পরিবারের ভূমিকা আলোচনা করুন। তো পরিবারের ভূমিকা কিন্তু অলরেডি আমরা উপরে দেখে নিয়েছিলাম পরিবারের ভূমিকা। তো সমাজ কি? সমাজ হলো এক বৃহৎ মানব গোষ্ঠী যারা পারস্পরিক মিথস্ক্রিয়া করে একই সংস্কৃতি, ভূখণ্ড এবং জীবনযাত্রার প্রণালী ভাগ করে নেয়। এটির ব্যবহার অত্যন্ত ব্যাপক। একটি ছোট্ট গোষ্ঠী বা গ্রাম থেকে পরিবার হলো একটি ছোট্ট গোষ্ঠী বা গ্রাম থেকে এর প্রথম অবস্থান শুরু হয়। তো পরিবারের কী কী ভূমিকা রয়েছে সমাজে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা জানি আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। তো ভারতীয় সমাজে বৈচিত্র্যের বৈশিষ্ট্য আলোচনা করুন। বৈচিত্র্য কী কী ক্ষেত্রে আমরা বৈচিত্র্য দেখতে পাই ভারতীয় সমাজে সেগুলো আলোচনা করতে হবে। তো ভারতীয় সমাজে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, বর্ণসমূহে বৈচিত্র্য রয়েছে। তো এখান থেকে এমসিকিউ হিসেবে তৈরি করা যায় যে আমরা জানি ভারতীয় জনগোষ্ঠীতে 6টি প্রধান বর্ণগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। হচ্ছে নেগ্রিটো, প্রোটো অস্ট্রেলয়েড, মঙ্গোলয়েড, মেডিটেরেনিয়ান, পশ্চিম, ব্র্যাকিস্যাকলস এবং নর্ডিক। তো এখানে নর্দিক লেখা আছে। তো বর্ণগত বৈচিত্র্য রয়েছে যে বিভিন্ন বর্ণের লোক সেখানে বাস করে। জাতি এবং উপজাতি, কাস্টের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন কাস্টের লোক সেখানে বাস করে। ধর্মসমূহের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধর্মের লোক সেখানে বাস করে। সম্প্রদায়গত বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন আদিবাসী এবং বিভিন্ন প্রাচীন সম্প্রদায় সেখানে বাস করে। ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। তো সেটাও আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষাবহুল দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। যদিও সংবিধানে বর্তমানে 22টি ভাষা স্বীকৃত, তারপরেও ভারতে প্রায় 1631টি ভাষা কিন্তু রয়েছে। তাছাড়া আরও অনেক আঞ্চলিক ভাষা রয়েছে যেগুলো গণনা করা হয়নি। তো ভাষা এবং সাংস্কৃতিক এবং প্রত্যেক সম্প্রদায়ের কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। বাঙালিদের সংস্কৃতি, তারপর ট্রাইবেলদের সংস্কৃতি অনেক কিন্তু আলাদা। তো ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যগুলো রয়েছে। তো এগুলো কিন্তু খুবই সুন্দর জিনিস, আমাদের জানার বিষয়। তো বর্ণগত বৈচিত্র্য, জাতি উপজাতিগত বৈচিত্র্য রয়েছে, ধর্মসমূহের বৈচিত্র্য রয়েছে, সম্প্রদায়গত বৈচিত্র্য রয়েছে এবং ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। তারপর হচ্ছে গিয়ে ভারতীয় সমাজে ঐক্যের বৈশিষ্ট্য লিখো। তো আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে পাই ভারতে। তো ঐক্য কোন কোন ক্ষেত্রে বা ঐক্যের কী কী বৈশিষ্ট্য রয়েছে, ঐক্য কোথায় কোথায় আমরা দেখতে পাবো। তো ঐক্য রয়েছে এইসব ব্যাপারে যে ভারত যদিও বৈচিত্র্য রয়েছে তার মধ্যেও কিন্তু এক রাজনৈতিক সত্তা, হ্যাঁ, সেটা কিন্তু ঐক্যের সেক্ষেত্রে ঐক্য দেখা যায়। ভারতীয় উপমহাদেশে ভূখণ্ডগত ঐক্য রয়েছে, এক ধরনের সংস্কৃতি রয়েছে। যদিও আমাদের প্রত্যেকের ধর্ম আলাদা, কেউ ক্রিসমাস ডে পালন করছে, কেউ ঈদ উদযাপন করছে, কেউ গুরুদুয়ারে যাচ্ছে, কেউ দুর্গাপুজো করছে, কিন্তু আমাদের একই সংস্কৃতি হচ্ছে গিয়ে যে আমরা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী একসাথে আমরা পালন করছি, আমাদের একই সংস্কৃতি। বর্ণব্যবস্থায় আমাদের ঐক্য দেখা যায়। আগে যেমন বর্ণাশ্রম ছিল, বর্তমানে কিন্তু বর্ণাশ্রম প্রথা নেই, এক্ষেত্রে ঐক্য দেখা যায়। ঐতিহাসিক সত্য, তারপরে হিন্দু ধর্মের বাইরে বর্ণব্যবস্থা, সব কিছুর মধ্যে ঐক্য দেখা যায়। তারপর হচ্ছে গিয়ে সমাজের উন্নতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। তো আমরা জানি কোনো সমাজের উন্নতির মূল হচ্ছে শিক্ষা, শিক্ষাই সমাজকে উন্নত করতে পারে। তো সমাজের উন্নতির ক্ষেত্রে শিক্ষার কী কী ভূমিকা রয়েছে সেটা আমাদের শিখতে হবে। তো শিক্ষার ভূমিকা দেখুন যে সাংস্কৃতিক সঞ্চালনের ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রয়োজন আছে, অসাম্য এবং অসমতা কমিয়ে আনার জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে, সামাজিক গতিশীলতা এবং সামাজিক পরিবর্তন করতে শিক্ষার প্রয়োজন রয়েছে, নতুন জ্ঞানের প্রসারণের ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন রয়েছে, ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন রয়েছে।
তারপর প্রশ্ন হচ্ছে শিক্ষার প্রসারে সমাজের ভূমিকা আলোচনা করুন। আমরা দেখলাম যে সমাজের উন্নতিতে শিক্ষার কী কী ভূমিকা রয়েছে, কিন্তু শিক্ষার উন্নতিতেও তো সমাজের কিছু ভূমিকা থাকতেই হবে, কারণ সমাজ যদি না চায় তার সমাজ শিক্ষিত হোক তাহলে তো সেই সমাজটা শিক্ষিত হবে না। তো শিক্ষার প্রসারে সমাজের কী কী ভূমিকা রয়েছে আলোচনা করুন, অথবা শিক্ষা এবং সামাজিকীকরণ কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত সেটা লিখুন। তো শিক্ষার প্রসারে সমাজের ভূমিকা সেটা হচ্ছে সমাজ সাংস্কৃতিক প্রভাব রয়েছে শিক্ষার ক্ষেত্রে, তারপর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, রাজনৈতিক অবস্থা এবং এর প্রভাব রয়েছে, যেটা কিন্তু শিক্ষাক্ষেত্রকে দারুণভাবে প্রভাবিত করে। এইসব বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে প্রথাগত শিক্ষা এবং অপ্রথাগত শিক্ষা কী। তো প্রথাগত শিক্ষা হলো একটি নিয়মানুগ সাংগঠনিক শিক্ষার মডেল, মানে বিদ্যালয়ে যেগুলো শিক্ষা দেওয়া হয় সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রথাগত শিক্ষা। আর অপ্রথাগত শিক্ষা মানে কি, ধরাবাঁধা নিয়মের বাইরে শিক্ষা দেওয়াকে বলা হচ্ছে অপ্রথাগত শিক্ষা। ঘরে বসে পড়ানো হলো, যে কোনো মডেল প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দেওয়া হলো, সেগুলো হচ্ছে অপ্রথাগত শিক্ষা, মানে ইনফর্মাল এডুকেশন আর কি। আর ফর্মাল এডুকেশন মানে বিদ্যালয়ে আসলো, ক্লাস হলো, এই যে বর্তমানে যে আমরা শিক্ষা দিচ্ছি বা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে সচরাচর যেগুলো চলে সেগুলো হচ্ছে প্রথাগত শিক্ষা। অপ্রথাগত জাস্ট এরতে একটু বাইরে। তো প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষা কী সেটা দেখে নেবেন। তারপর রয়েছে সম্প্রদায় বলতে আপনি কী বুঝেন, সম্প্রদায়কে বুঝবার জন্য দুটি পদ্ধতি তালিকাবদ্ধ করুন। তো সম্প্রদায় মানে কি, সম্প্রদায় হলো আন্তনির্ভরশীল একদল মানুষ যারা এক স্বার্থ একই পরম্পরা অনুসরণ করে নিজস্ব রাজনীতি পালন করে রীতিনীতি পালন করে সেই জনসমাজের কল্যাণ এবং উন্নতির জন্য। সম্প্রদায়কে কীভাবে বোঝা যায়, সম্প্রদায়কে বোঝার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে এই যে 4টা দেওয়া আছে যে কোনো দুটো এখান থেকে দেখে নেবেন। তারপর রয়েছে শিক্ষার্থীর ভাষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। সেটাও শিক্ষার্থীর ভাষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায় কীভাবে যুক্ত সেটা আমি জাস্ট দেখে দিচ্ছি। তারপরের প্রশ্ন শিক্ষার্থীর সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। তো শিক্ষার্থীর সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের কী কী প্রভাব বা কী কী ভূমিকা রয়েছে, সম্প্রদায় কীভাবে ওদেরকে সাহায্য করতে পারেন সেটাও দেওয়া আছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এনএওএস থেকে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে সেখানেও খুঁজলে পাবেন। তো সেটা আমি ডিসকাশন যখন করেছিলাম প্রত্যেক ইউনিট ওয়াইজ, সেটাতে কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়েছি বা আনসার কতটুকু শিখতে হবে দিয়ে দিয়েছি, যেখানে কমপ্লিট করে আনসার তৈরি করে দেওয়া হয়েছে। যারা তখন স্টাডি করতে পারেননি, এখন যদি পরীক্ষার আগে প্রয়োজন পড়ে সেটা নিয়েও স্টাডি করতে পারেন, সেজন্য এগুলো তৈরি করা। শিক্ষার্থী জীবনমুখী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। তো লাইফ স্কিল বেসড এডুকেশন, জীবনমুখী দক্ষতাগত শিক্ষা, সেটা কী জিনিস সেটাও দেখে নেবেন। তারপর এক্ষেত্রে জীবনমুখী দক্ষতার মধ্যে কী কী জিনিস রয়েছে সেটা কিন্তু দেখুন যে এক্ষেত্রে রয়েছে চিন্তার দক্ষতা, চিন্তার দক্ষতা, বিশ্লেষণাত্মক চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান। তারপর রয়েছে সামাজিক দক্ষতা, সামাজিক দক্ষতার মধ্যে রয়েছে আত্মসচেতনতা, উপযোগী যোগাযোগ, আন্তঃব্যক্তিগত সম্পর্ক দক্ষতা, সহমর্মিতা, এগুলো। তো জীবনমুখী দক্ষতার মধ্যে মোটামুটি চিন্তার দক্ষতা এবং রয়েছে সামাজিক দক্ষতা। তো তার মধ্যে দেখুন যে চিন্তা দক্ষতার মধ্যে রয়েছে সৃজনশীল চিন্তা, এগুলো অ্যাকচুয়ালি ছোটো যেগুলো এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। সৃজনশীল দক্ষতার বা সৃজনশীল চিন্তার মধ্যে রয়েছে 4টি উপাদান। সৃজনশীল চিন্তার 4টি উপাদান কী কী, একটা হচ্ছে অনর্গলতা, একটা হচ্ছে নমনীয়তা, একটা হচ্ছে সক্রিয়তা, একটা হচ্ছে বিস্মৃতিকরণ। তো এগুলোতে কিন্তু এমসিকিউ তৈরি হতে পারে। তো এমসিকিউ নিশ্চয়ই আপনারা অনেকগুলো স্টাডি করেছেন, তো এমসিকিউ পড়বেন। এইসব জিনিস থেকে কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু এমসিকিউ তৈরি হবে এবং ওইখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো দেখুন যে প্রশ্নটা যদি এমন হয় যে নিচের কোনটি সৃজনশীল চিন্তার একটি উপাদান নয়, বলে যে কোনো 3টা দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে আপনি যে এই 4টা জানেন যে সৃজনশীল চিন্তার উপাদানগুলি কী কী, একটা হচ্ছে অনর্গলতা, নমনীয়তা, স্বকীয়তা, বিস্মৃতিকরণ, তাহলে কিন্তু অনায়াসে আপনি যে প্রশ্নে আসুক না কেন তার আনসার আপনি করতে পারবেন। তারপর হচ্ছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের যোগদানের গুরুত্ব আলোচনা করো। তো বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়কে যোগদান করানো হচ্ছে, যেমন ওই যে SMCVECSO এর মাধ্যমে কিন্তু সম্প্রদায় বা স্থানীয় গোষ্ঠীকে কিন্তু বিদ্যালয়ের সাথে যুক্ত করা হচ্ছে। তো যোগদান করার গুরুত্ব কী, কেন যোগদান করা প্রয়োজন সেটা আমরা জানি, যদিও তারপরও আনসারগুলো দেখে নেব, দেয়া আছে। তারপরের প্রশ্ন হচ্ছে কীভাবে সম্প্রদায় বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তার অবদান রাখে। তো সম্প্রদায়কে আমরা বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যোগদান করালাম, কোনো একটা সম্প্রদায় যোগদান করলো বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, স্থানীয় পিপুলরা বিদ্যালয়ের সাথে অ্যাটাচ হলো, কিন্তু কী কী ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে, তারা কী কী কাজ করতে পারে, সেটাও তো একটা নির্দিষ্ট করে দেওয়া উচিত বা নির্দিষ্টতা থাকা উচিত যে ওরা কী কী কাজ করতে পারবে। সম্প্রদায় যোগদান করলে এরা তো আর শ্রেণীকক্ষে গিয়ে
স্টুডেন্টকে অঙ্ক শেখাতে পারবে না, ইংরেজি গ্রামার শেখাতে পারবে না, তাই না? তো ওরা কী কী জিনিস করতে পারে সেগুলো হচ্ছে কি, দেখুন যে বিদ্যালয়ে বহির্ভূত শিক্ষার্থীদের সার্ভে, শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, ছাত্রদের নাম নথিভুক্ত করার উদ্যোগ, বিদ্যালয়ে মানচিত্রকরণে সাহায্য করা, অর্থ বস্তু এবং শ্রমদানে যোগদান করা, উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ে দেখাশোনা করা, শিক্ষক শিক্ষণ বিষয়ে দেখা, ছাত্রের অগ্রগতি সম্পর্কে শিক্ষকের সঙ্গে আলোচনা করা, কাঠামোর উন্নতি ঘটানো অথবা শিক্ষণ পদ্ধতির উন্নতির বিষয়ে আলোচনা করা, যখন শিক্ষক অনুপস্থিত থাকবেন তার জন্য সাহায্য করা, বৃত্তিমূলক দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গান শেখানোর ক্ষেত্রে সাহায্য করা, ছাত্র শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করা, বিনামূল্যে বিলি হওয়া পাঠ্য বই বিদ্যালয়ের পোশাক ঠিকমতো পৌঁছলো কিনা, মিড ডে মিল নিয়মিত এবং গুণগত মানে ঠিক বিতরণ করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু নজরদারি করতে পারে স্থানীয় সম্প্রদায়। তো বিদ্যালয়ে শিক্ষার উন্নতিতে সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করুন। ঘুরে ফিরে কিন্তু একই জিনিস বারবার আসছে, বিদ্যালয় শিক্ষার উন্নতিতে সম্প্রদায়ের ভূমিকা। এই যে 3টা প্রশ্ন দেখলেন, বিদ্যালয় শিক্ষার উন্নতিতে সম্প্রদায়ের ভূমিকা, তারপর কীভাবে সম্প্রদায় বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতে পারে, বা বিদ্যালয় শিক্ষার সম্প্রদায়ের গুরুত্ব, এগুলো কিন্তু মোটামুটি একই রকমের ব্যাপার। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এমনটা আমি আশা করছি। তো এই প্রশ্নগুলো 3টা থেকে কিন্তু একটু দেখে রাখবেন, এগুলো থেকে কিন্তু একটা আসতেই পারে পরীক্ষায়, এমনটা আশা করা যাচ্ছে। তারপর রয়েছে আরটি 2009 আইনের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি কী কী। তো এজ এ টিচার কিন্তু আরটি আইন সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, সেটা আর আমি বলছি না, দেখে নেবেন, বা সেগুলো আমরা কিন্তু 501-এও পেয়েছিলাম, যেগুলো আমরা শিখেছি, আবার জাস্ট একটু ঝালিয়ে নিলে হবে। তারপর হচ্ছে এসএসএ কখন আরম্ভ হয়, এসএসএ এর উদ্দেশ্য, কিন্তু আমরা জানি এসএসএ 2001 সালে আরম্ভ হয়, এসএসএ এর কী কী উদ্দেশ্য রয়েছে সেগুলো আমাদের জানা আছে, তারপর এখানে দেওয়া আছে। তারপরে প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ বুঝাও গোষ্ঠীর অবদান শিক্ষার ক্ষেত্রে কতটা। তো এটা কিন্তু ঘুরে ফিরে এই যে বললাম আগে যে 3টা প্রশ্ন দেখলাম, ঘুরে ফিরে একই জিনিস বারবার আবর্তিত হচ্ছে, মানে কি এমন একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই, গ্যারান্টেড। তো গোষ্ঠীর অবদান শিক্ষার ক্ষেত্রে কতটা, হাতে গোষ্ঠীর কী কী কাজ রয়েছে সেটাও আমরা একটু দেখে নিয়েছিলাম। তারপরে এখানে পয়েন্ট করে দেওয়া আছে যে নজরদারি হিসেবে সম্প্রদায় বা প্রেশার গ্রুপ হিসেবে সম্প্রদায়ের অংশগ্রহণ, সম্পদ হিসাবে এই যে সাহায্য করতে পারে, বিদ্যালয়ে হয়তো খেলা সামগ্রী প্রদান করলো বা বসার বেঞ্চ প্রদান করলে এভাবে সাহায্য করতে পারে, প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় পাঠ্যক্রম এবং শিক্ষণীয় উপাদান গঠন, অভিভাবকের দ্বারা ক্রিয়াধর্মী শিক্ষা, সমস্যাগুলি চিহ্নিতকরণ এবং তা দূরীকরণ, এইভাবে কিন্তু সম্প্রদায় বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখতে পারে। তো শিক্ষায় গোষ্ঠীর যোগদানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ কী কী সেগুলো যদি উপরে ছিল, এবার কিন্তু কনসেপ্ট ম্যাপ আকারে দিয়ে দেওয়া হয়েছে যে সম্প্রদায় কী কী ক্ষেত্রে বিদ্যালয়ের সাথে যোগদান করতে পারে। স্কুলে শিশুদের শনাক্তকরণ, পরিবারগুলোকে শিশুদের ভর্তির জন্য সাহায্য করা, বিদ্যালয়ের কাঠামো এবং নির্মাণ কার্যে এর উপর নজরদারি রাখা, ছাত্র শিক্ষকের উপস্থিতি পর্যবেক্ষণ করা, শিক্ষার্থীদের কাছে বিনা খরচে পাঠ্যপুস্তক এবং পোশাক ঠিক সময়ে পৌঁছায় কিনা তার তত্ত্বাবধান করা, মিড ডে মিল শিশুরা নিয়মিত পায় কিনা তত্ত্বাবধান এবং তার গুণগত মান নিরীক্ষণ, শ্রেণীকক্ষের পঠন পাঠন তত্ত্বাবধান করা, ডাব্লিউইসি মিটিংগুলি নিয়মিতভাবে হয় কিনা তা নিশ্চিত করা, এইসবগুলো ক্ষেত্রে কিন্তু গোষ্ঠী বা সম্প্রদায় বিদ্যালয়ের সাথে যুক্ত হতে পারে। তারপর রয়েছে গ্রামীণ শিক্ষা সমিতি বা বিইসি নিশ্চয়ই আমরা জানি, ভিলেজ এডুকেশন কমিটি, এর কার্যাবলী বর্ণনা করুন, এর কী কী কাজ রয়েছে সেটা দেখতে হবে। তো বিইসি হচ্ছে গ্রামের কয়েকটা স্কুল মিলে একটা বিইসি স্কুল হয়। গ্রামের ছোটোখাটো প্রাইমারি স্কুল, মনে করেন 4টা 5টা বা 6টা প্রাইমারি স্কুল নিয়ে একটা বিইসির স্কুল হবে, যেটা হাই স্কুল থাকবে, যেটা ওই বিদ্যালয় মেনটেন করবে এবং বাকি বিদ্যালয়গুলোকে তদারকি করবে এবং তার সুবিধা অসুবিধা সব কিছু যাচাই করে দেখবে। তো বিইসির কী কী কার্যাবলী রয়েছে সেটাও এখানে দেওয়া আছে, দেখে নিন। তো বিইসির ভূমিকা কিন্তু একটা কনসেপ্ট ম্যাপের আকারেও দেওয়া আছে, একটা টেবিলের আকারে দেওয়া আছে বিইসির ভূমিকা কি, বা বিইসির প্রধান কে থাকবেন, কী কী কাজ করতে পারে এগুলো। তারপরে যেটা প্রশ্ন রয়েছে হচ্ছে আরটিইকে ফলপ্রসূ করতে বিদ্যালয়ে পরিচালন সমিতি বা এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি এর কাজগুলি বর্ণনা করুন। তো আরটিইকে ফলপ্রসূ করতে এসএমসি এর কী কাজ রয়েছে সেটা সম্বন্ধেও আমরা কিন্তু কিছুটা অবগত আছি, তারপর আনসারটা দেওয়া আছে, দেখে নেবেন। তো এই হচ্ছে আমার ব্লক 1-এর আয়োজন। ব্লক 1 থেকে আমাদের জাস্ট এতটুকুই শিখলে হবে, আর বেশি শেখার প্রয়োজন নেই। তারপর রয়েছে ব্লক 2 এবং ব্লক 3 থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা আমি নেক্সট ডেতে আলোচনা করছি। আর বলছি যে এখন থেকে কিন্তু ইউটিউবের পাশাপাশি SMDN টিউটোরিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আপনাদের নিশ্চয়ই রয়েছে, ফেসবুকে গিয়ে SMDN টিউটোরিয়াল পেজটাকে লাইক করে রাখুন। ইউটিউবের পাশাপাশি কিন্তু ফেসবুকেও ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেখান থেকেও স্টাডি করতে পারেন। আর স্টাডি মেটেরিয়ালের যে ব্যাপারটা, ইনস্টামো যে অনলাইন স্টোর, SMDN টিউটোরিয়ালের যে অনলাইন স্টোর রয়েছে সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। এক্ষেত্রে আপনি ফেসবুকের লিঙ্ক পাবেন, ফেসবুক লিঙ্ক থেকে যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসকাউন্ট পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে, যে এই পিডিএফটাই যদি আপনি ফেসবুক লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিন তাহলে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট
ডিসকাউন্ট পাবেন। তো সেটা অবশ্যই ফেসবুক ভিজিট করুন, পেজটাকে লাইক করুন এবং প্রয়োজনে সেটা পারচেস করুন। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।